প্রতিদিনের মতো আমরা আজও একটি এসএসসির পিওয়াইকিউ সেট নিয়ে উপস্থিত হয়েছি। এই সেটের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা রেখেছি সেগুলো এসএসসি পরীক্ষাতেও এসেছে এবং আরআরবি পরীক্ষাতেও কিন্তু এসেছে। তাই আর বেশি না বকে শুরু করছি ক্লাসটি। সকল প্রস্তুত তো? ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ভারতীয় সঙ্গীত শিল্পীকে গজল কিং বলা হয়? কোন ভারতীয় সঙ্গীত শিল্পীকে গজল কিং বলা হয়? আচ্ছা, সর্বপ্রথম বলে দিই, পশ্চিমবঙ্গের কোন জেলায় গজল গানের প্রাদুর্ভাবটা সবচেয়ে বেশি দেখা যায়? মালদা জেলা, তাই তো? মালদা জেলায় দেখা যায়। আচ্ছা, গজল গানটা কোন সম্প্রদায়ের সাথে মেনলি বেশি যুক্ত? মুসলিম সম্প্রদায়ের সাথে কিন্তু বেশি যুক্ত। আচ্ছা, গজল কিং বলা হয় কোন শিল্পীকে? অপশন বলছে গুলাম আলী, জগজিৎ সিং, নাকি পঙ্কজ উধাস, নাকি মেহেন্দি হাসান। আরো একবার বলছি, গজল কিং কাকে বলা হয়? গুলাম আলী, জগজিৎ সিং, নাকি পঙ্কজ উধাস, নাকি মেহেন্দি হাসান। আচ্ছা, এই প্রশ্নের আনসার কেউ কি জানিস তোরা? আচ্ছা, জগজিৎ সিং। এই প্রশ্নটা কিন্তু এমটিএস 2023 সালের শিফট 1-এ কিন্তু এসেছিল। তাহলে কোন ভারতীয় সঙ্গীত শিল্পীকে গজল কিং বলা হয়ে থাকে? জগজিৎ সিং। এছাড়া আরো গজল গানের সাথে যে সমস্ত ব্যক্তি যুক্ত রয়েছে, যেমন রীতা সিং, আচ্ছা অনুপ জলোটা, হ্যাঁ, তারপর শান্তি হীরানন্দ, তালাত আজিজ, আর এই 3-4টা তো নাম রয়েছে, গুলাম আলী, পঙ্কজ উদাসী, আর হচ্ছে মেহেন্দি হাসান। তাহলে এখান থেকে ব্যাপারটা বোঝা গেছে তো? ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড রদ করতে পারেন? এই কিছুদিন আগে আমরা এই রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম। কত নাম্বার ধারায়? 72 নাম্বার ধারায়। আচ্ছা, ভারতের যদি বলা হয় নিয়মতান্ত্রিক প্রধান বা ভারতের নিয়মের দিক থেকে কিন্তু প্রধান হচ্ছে কে? রাষ্ট্রপতি। আর শাসনতান্ত্রিক প্রধানকে বা শাসনের দিক থেকে প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক একইভাবে রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান বললে কে? রাজ্যপাল হবে। আর শাসনতান্ত্রিক প্রধান বললে মুখ্যমন্ত্রী। তাহলে কি কেন্দ্রে প্রধানমন্ত্রীর যে দায়িত্বগুলো রয়েছে রাজ্যে মুখ্যমন্ত্রীর সে দায়িত্বগুলো প্রায় একই, এবং কেন্দ্রে রাষ্ট্রপতির যে দায়িত্বগুলো রয়েছে রাজ্যের ক্ষেত্রেও কিন্তু রাজ্যপালের দায়িত্বগুলো মোটামুটি একই। তাহলে কেন্দ্রে রাষ্ট্রপতি যেহেতু কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডকে রদ করতে পারে বা এবং তাদের সাজাটা কমাতে পারে, রাজ্যপালও কিন্তু কোনো ব্যক্তির, ওই রাজ্যের কোনো ব্যক্তির সাজাটাকে কমাতে পারে। কিন্তু পার্থক্য একটাই, রাষ্ট্রপতি যেমন মৃত্যুদণ্ডটাকেও রদ করে দিতে পারে, রাজ্যপাল শুধুমাত্র সাজা বা শাস্তিটাকে কমাতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড কমাতে পারে না। ঠিক আছে। এই যে অধিকারটা বলা হয়েছে, রাজ্যপাল কোনো ব্যক্তির সাজা কমাতে পারে কত নম্বর আর্টিকেলে? 161 নাম্বার। কত নাম্বার? 161 নাম্বার ধারাতে রাজ্যপাল কোনো ব্যক্তির বা সেই রাজ্যের কোনো ব্যক্তির সাজা কমাতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড রদ করতে পারে না। আর 72 নাম্বার আর্টিকেলে কি বলছে? যে রাষ্ট্রপতি কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডকে পর্যন্ত রদ করে দিতে পারে। ঠিক আছে। এবার প্রশ্নগুলো রেখেছি, অপশনে রেখেছি যে অপশন এ 61 নাম্বার ধারা। আচ্ছা, 61 নাম্বার ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রপতি ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতি যদি এই ভারতে সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, যদি মনে হয় যে রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কোনো কাজ করছে, তখন কিন্তু ইমপিচমেন্ট পদ্ধতির মধ্য দিয়ে 61 নাম্বার ভারতের ধারায় যেটা বর্ণিত রয়েছে সেই ধারা বলে কিন্তু রাষ্ট্রপতির কিন্তু পদত্যাগ ঘটানো সম্ভব। পদত্যাগ নয়, মানে পদ থেকে বহিষ্কার ঘটানো কিন্তু সম্ভব। তাহলে 61 নাম্বার ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতিকে হটিয়ে দেওয়া, তাই তো? আচ্ছা, 57 নম্বর ধারায় কি বলা হয়েছে? পুনর্নিয়োগ। মানে এরকম নয় যে এই রাষ্ট্রপতি 5 বছরের জন্য নিয়োগ হলো, তারপরে আবার রাষ্ট্রপতি শেয়ার হতে পারবে না। কোনো ব্যক্তি কিন্তু একাধিকবার কিন্তু রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ হতে পারে, অর্থাৎ পুনরায় তাকে নিয়োগ করা যেতে পারে। এটা বলেছে 57 নম্বর ধারায়। আবার 56 নম্বরে কি বলেছে? কার্যকাল কতদিন, সে টাইম পিরিয়ডটা, টেনিওর, তাই তো? ওগুলো বলেছে। আর 75 নম্বর কি? 75 নম্বর ধারায় বলা হয়েছে যে প্রধানমন্ত্রীকে নিয়োগ করবে রাষ্ট্রপতি, অর্থাৎ প্রধানমন্ত্রীর নিয়োগের কথা বলা হয়েছে 75 নম্বর ধারায়। প্রশ্নটা একবার বলেছি, দেখ, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্রপতি কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড রোধ করতে পারেন? 72 নম্বর ধারায়। এটা কিন্তু এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্নটা এসেছে। নেক্সট প্রশ্ন, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদের কিন্তু
সদর দপ্তর কিন্তু পরীক্ষায় এসেই থাকে, সেটা হোক সেন্ট্রাল লেভেলের বা ইন্টারন্যাশনাল লেভেলে, যেমন হুয়ের সদর দপ্তর, হ্যাঁ, তারপর গ্যাটের সদর দপ্তর, ডাব্লিউটিও সদর দপ্তর, এইগুলো যেমন ইন্টারন্যাশনাল, সেরকম সেন্ট্রালেরও কিন্তু অনেক কিছু রয়েছে যাদের সদর দপ্তর রয়েছে বা হেডকোয়ার্টার রয়েছে। তাহলে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? কলকাতায়। আচ্ছা, কলকাতায় আর কি কি হেডকোয়ার্টার আছে জানিস কি? ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার না, ইস্টার্ন রেলওয়ে ওটা, হ্যাঁ ওটা রেল কেস হয়েছে, এটা হবে ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন দুটোই কিন্তু কিন্তু আমি বলছি যে এরকম যে সংস্থাগুলো রয়েছে, ওটা তো রেলওয়েটা একটা সংস্থা, কিন্তু ওটা তো তার যে অনেকগুলো ভাগ, 18টা না 19টা সেন্টার তো ভাগ করেছে না, তার মধ্যে একটা হেডকোয়ার্টার বলছে, আমি এটা বলছি না। আচ্ছা, বলে দিই, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা। আচ্ছা, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা। কলকাতা। তাহলে কলকাতা কি কি লজি থেকে পাচ্ছি? জুওলজি সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর জিওলজি মানে ভূগোলে ভূতত্ত্ববিদ্যা, যে ভূতত্ত্ববিদ, হ্যাঁ, ওইটার যে সার্ভে অফ মানে সমীক্ষা যে কেন্দ্রটা রয়েছে, হেডকোয়ার্টারটা, সেটা হচ্ছে কলকাতায়। তাহলে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আরো মনে রাখবি যে আমরা জানি আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কে প্রতিষ্ঠা করেছিল? প্রশান্ত চন্দ্র মহালানবিস। আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, প্রশান্ত চন্দ্র মহালানবিস প্রতিষ্ঠা করেছিল, সেটাও হেডকোয়ার্টার কোথায় আছে? কলকাতায়। আর কি? সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি, সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি কিন্তু এই কলকাতাতে তার হেডকোয়ার্টার। তাহলে কি কি? জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট রয়েছে, আর কি? সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট। ঠিক আছে, তাহলে কলকাতা থেকে হয়ে গেল। আচ্ছা, নিউ দিল্লিতে প্রচুর আছে, কিছু কি জানি, যেমন হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল বা প্রত্নতত্ত্ব, আর্কিওলজি প্রত্নতত্ত্ববিদ্যার যে সদর দপ্তর, হ্যাঁ, সেটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। আর বলছে সুরাট। আচ্ছা, আমরা জানি সুরাটকে ডায়মন্ড সিটি বলা হয়ে থাকে, তাই তো? তাহলে ডায়মন্ড ইনস্টিটিউট কোথায় রয়েছে? ইন্ডিয়ান সুরাটে রয়েছে, তাই তো? গুজরাটের সুরাট। আচ্ছা, হায়দ্রাবাদে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট নিউট্রিশন বা পুষ্টিবিদ্যা নিয়ে যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু হায়দ্রাবাদে রয়েছে। তাহলে প্রশ্নের আনসারটা বলে দিচ্ছি, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত? আনসার হয়ে যাবে কলকাতা। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন পুরস্কারটি ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতি উদ্দেশ্যে দেওয়া হয়? যখন আমরা ভারতের প্রথম পুরুষ আলোচনা করেছি এবং সেই ভিডিওটা কিন্তু প্লেলিস্টে দেওয়া রয়েছে, তখন কিন্তু এই বিষয়টা আমি বলেছিলাম। তাহলে ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি স্মৃতির উদ্দেশ্যে কোন পুরস্কারটা দেওয়া হয়েছে? রমন ম্যাগসেসে। রমন ম্যাগসেসে। আচ্ছা, রমন ম্যাগসেসে কবে থেকে দেওয়া হচ্ছে? 1957। আর 58 পেয়েছিল ভারতের আচার্য বিনোবা ভাবে, তাই তো? তাহলে ভারতের প্রথম ম্যাগসেসে পুরস্কার প্রাপকের নাম আচার্য বিনোবা ভাবে। ঠিক আছে, তাহলে দেওয়া হয়েছিল 1957। তাহলে ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির নামও ছিল রমন ম্যাগসেসে। আচ্ছা, অস্কার কবে থেকে দেওয়া হচ্ছে? 1929। এটা কিসের জন্য দেওয়া হয়? চলচ্চিত্র, তাই তো? আচ্ছা, এই অস্কারটা কোথা থেকে দেয়? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেয়। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেয় কি অস্কার, যেটা 1929 সাল থেকে দেওয়া হচ্ছে। ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে দেওয়া হচ্ছে রমন ম্যাগসেসে, যেটা 1957 সাল থেকে দেওয়া হচ্ছে। কিন্তু আচার্য বিনোবা ভাবে 1958 সালে পেয়েছিলেন। আচ্ছা, অ্যাবেল পুরস্কার কি না গণিত বিভাগে দেওয়া হয় 2003 সাল থেকে, আর বোরলগ পুরস্কার দেওয়া হচ্ছে 1972 সাল থেকে কিন্তু কৃষি। আচ্ছা, নরম্যান বোরলগ আমরা পড়েছি সবুজ বিপ্লবের জনক বলা হয়, আর যখন সেটা ভারতের সবুজ বিপ্লবের জনক হয়ে যাবে এম এস স্বামীনাথন, তাই তো? তাহলে বোরলগটা কার সাথে যুক্ত? ওই সবুজ বিপ্লব মানে কৃষির সাথে যুক্ত, যেটা 1972 সালে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্নটা ওয়ান লাইনার করে বলেছি, দেখ, নিম্নের কোন পুরস্কারটি ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতি উদ্দেশ্যে দেওয়া হয়েছিল? আনসার হবে রমন ম্যাগসেসে। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন যে ড্রিমস ফ্রম মাই ফাদার, এটা কিন্তু এমটিএস 2022 সালের প্রশ্ন কিন্তু এসেছিল। এই আত্মজীবনীমূলক বইটির রচয়িতাকে, মানে আমরা দেখেছি বিভিন্ন, বল। ঠিক আছে, বল। আচ্ছা,
আমরা দেখেছি যে বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফিকে যখন অন্য কেউ লেখে, আর অটোবায়োগ্রাফি মানে কি নিজের জীবনী সম্পর্কে যখন নিজে লেখে সেটাকে বলা হয়ে থাকে অটোবায়োগ্রাফি। তাহলে বলছে ড্রিমস ফ্রম মাই ফাদারের রচয়িতাকে, অপশন বলছে গান্ধীজি, না উইনস্টন চার্চিল, না বিল ক্লিন্টন, নাকি বারাক ওবামা। আনসার তো জানিস? বারাক ওবামা। আচ্ছা, বারাক ওবামা আমেরিকার কততম রাষ্ট্রপতি ছিল? 44তম রাষ্ট্রপতি ছিল কিন্তু, হ্যাঁ, বারাক ওবামা 44তম রাষ্ট্রপতি। তার জীবন সংক্রান্ত তিনি বইটা নিজে লিখে গেছেন কি না ড্রিমস ফ্রম মাই ফাদার। আচ্ছা, বিল ক্লিনটনের লেখা যে আত্মজীবনী মানে নিজে লেখা গেছে সেটা হচ্ছে মাই লাইফ, বিল ক্লিনটন মাই লাইফ। আচ্ছা, উইনস্টন চার্চিলের কি মাই আর্লি লাইফ। তাহলে মাই আর্লি লাইফ নামক আত্মজীবনীটি কার রচয়িতা, কে লিখেছেন? উইনস্টন চার্চিল। এই দেখ এখানে যে ড্রিমস ফ্রম মাই ফাদার বারাক ওবামা এসেছে বলে আপকামিং এক্সামে ওইটাই আসবে, তার কোনো মানে নেই। হয়তো আসতে পারে বিল ক্লিনটন দিয়ে দিতে পারে মাই লাইফ কার দিয়ে আত্মজীবনী। আর গান্ধীর তো সকলেই জানে কি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা হচ্ছে কার? মহাত্মা গান্ধীজি। ঠিক আছে, তাহলে প্রশ্নটা বলেছি দেখ, ড্রিমস ফ্রম মাই ফাদার এই অটোবায়োগ্রাফিটি কে লিখেছেন? বারাক ওবামা। আচ্ছা, তারপরে দেখ কে সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেয়। বল্লভভাই প্যাটেলকে কে সর্দার আখ্যা দিয়েছিল? মহাত্মা গান্ধী। আচ্ছা, সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা আর কি নামে জানি? লৌহ মানব, তাই তো? হ্যাঁ, অটোমান বিসমার্ক তো আলাদা ব্যক্তি ছিল, অটোমান বিসমার্ক আলাদা ব্যক্তি। ভারতের লৌহ মানব বলা হয়, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, ভারতের লৌহ মানব বলা হয়ে থাকে। অটোমান বিসমার্কটা আলাদা একজন ব্যক্তি ছিল। ঠিক আছে, আচ্ছা, জওহরলাল নেহেরু ভারতের কি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আচ্ছা, মৌলানা আবুল কালাম আজাদ কে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। আচ্ছা, সরোজিনী নাইডু কি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, সরোজিনী নাইডু। আচ্ছা, সরোজিনী নাইডু যখন রাজ্যপাল পদে ছিলেন তিনি একটা কথা বলে গেছিলেন যে রাজ্যপাল হলো সোনার খাঁচায় বন্দি এক পাখি, তাই তো? তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে কোন রাজ্যপাল তিনি তার রাজ্যপাল পদ সম্পর্কে এই মন্তব্যটি করেছিলেন যে রাজ্যপাল পদটি হলো সোনার খাঁচার ভিতর বন্দি এক পাখি। তখন আনসার হয়ে যাবে কি সরোজিনী নাইডু। তাহলে প্রশ্নটা বলছি, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? মহাত্মা গান্ধী। এটা কিন্তু আরআরবি গ্রুপ ডি এক্সামে এসেছিল। তারপরে প্রশ্ন যে প্রেরি তৃণভূমি কোথায় অবস্থিত আছে? তৃণভূমি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে। তৃণভূমি অনেক ধরনের হয়ে থাকে। ক্রান্তীয় অঞ্চলে যখন হয়ে যাবে সেটা ক্রান্তীয় তৃণভূমি, নাতিশীতোষ্ণ যখন অঞ্চলে হয়ে যাবে নাতিশীতোষ্ণ তৃণভূমি। আচ্ছা, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো করতে হয় না? নাতিশীতোষ্ণ তৃণভূমিগুলো, ঠিক আছে? কিন্তু কোন পরীক্ষায় কিন্তু ক্রান্তীয় গুলো দিয়েছে। ক্রান্তীয় থেকে মেনলি দুটো মাথায় রাখবো, একটা হচ্ছে ক্যাম্পোস। ক্যাম্পোস কোথায় আছে? ব্রাজিলে। তাহলে ব্রাজিলে যে ক্রান্তীয় মরুভূমিটি রয়েছে তার নাম কি? ক্যাম্পোস। ঠিক আছে, আমরা ক্যাম্পাসের বুট পড়ি না, ক্যাম্পাসের বুট ভাববি যে এগুলো ব্রাজিল থেকে এসেছে, এবার মাথায় রাখতে হবে। আমাদের যে কোনো পদ্ধতিতে কিন্তু মুখস্থ বা মনে রাখাটা জরুরি। আমরা সেটা হোক খারাপ পদ্ধতি অবলম্বন করি হোক, মানে খারাপ মানে লেখালেখি নয়, মনে আমরা তো সব থেকে ভালো কথার থেকে খারাপ গুলো বেশি আমাদের মনে থেকে যায়, মানে এভাবে কিন্তু মনে রাখতে হবে। কিন্তু আমি তো কাউকে প্রকাশ করছি না যে আমি এটা খারাপ ভাবে মনে রাখি, আমার মনের মধ্যে আছে, আমরা এভাবে কিন্তু করতেই পারি। তাহলে ক্যাম্পাস যে বুটটা ইউজ করি সেটা কোথা থেকে আসে? ব্রাজিল। হলো? আচ্ছা, বুট পরলে কি লাগে? খুব গরম লাগে না? তার মানে নাতিশীতোষ্ণ হবে না ক্রান্তীয় হবে? নাতিশীতোষ্ণ ক্রান্তীয় হবে? ক্রান্তীয় হবে নি? ক্রান্তীয় হবে। তাহলে বুট পরলে গরম লাগে, নিশ্চয়ই ক্রান্তীয় অঞ্চলের হচ্ছে একটা তৃণভূমি হচ্ছে কি ক্যাম্পোস বা ক্যাম্পাস বলে দেবো আমরা ব্রাজিলের, তাই তো? আচ্ছা, আরেকটা করব যে ল্যানোস। ল্যানোসটা কোথাকার না? ভেনেজুয়েলার ওরিনিকো নদী অববাহিকার ল্যানোস।
ভেনেজুয়েলার ওরিনিকো নদী অববাহিকাতে ল্যানোস রয়েছে। এটা কি ক্রান্তীয়। ক্রান্তি। আচ্ছা কি হল ল্যানোস মানে এই গরম কি ল্যাল ল্যাল হয়ে গেছে, গরমে আমরা কি খেটে শাক খাই, খেটে শাক খাই তো খেটে শাক কেমন ল্যাল ল্যালে মানে ল্যানোস হয়ে গেছে একেবারে। তাহলে কি ক্রান্তীয়। তাহলে ক্রান্তীয় যদি তৃণভূমির দুটি নাম বলে কি বলবো, ক্যাম্পাস বা ক্যাম্পোস ব্রাজিলে পাওয়া যায়, এটা ক্রান্তীয় বা গরমে। আর একটা কি ল্যানোস ল্যাল ল্যালে খেটে শাক, তাই তো ওটা কি, ওটা হচ্ছে ক্রান্তীয়। আচ্ছা এবার আসছি তাহলে ওটা কি ভেনেজুয়েলার ওরিনিকো নদী অববাহিকা। দেখো আমি যদি চাইতাম শুধু পেইডি তাহলে কিন্তু এই বিষয়গুলো অনুষঙ্গিক বিষয়গুলো আলোচনাটা হতো না, বা শুধুমাত্র এই ওয়ান লাইনের হিসাবে করে দিতাম, পরীক্ষার এক্সাম হলে ভুলে যেতাম। এই যে ক্যাম্পাস কি, হ্যাঁ ল্যাল ল্যালে খেটে শাক এভাবে যদি করি তাহলে বিষয়টা খুব মনে থাকবে, তাই তো। আচ্ছা আমাদের যে কোনো প্রকারে কিন্তু বিষয়টা মনে রাখার লিগে কথা, ঠিক আছে। আমাদের এক্সাম হলে শুধুমাত্র রাইট আনসারটা করে আসতে হবে আমাদেরকে যে কোনো প্রকারে। আচ্ছা এগুলো হলো কি ক্রান্তীয়, ঠিক আছে। ক্রান্তীয় আর কিছু বেশি কিছু করার দরকার নাই, এই দুটোই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু অনেকগুলো রয়েছে, ম্যাক্সিমাম এক্সামে কিন্তু এই নাতিশীতোষ্ণ থেকে দেয়। অপশন দিয়েছে যে দক্ষিণ আফ্রিকা। আচ্ছা দক্ষিণ আফ্রিকায় যে নাতিশীতোষ্ণ তৃণভূমিটি রয়েছে তার নাম কি? দক্ষিণ আফ্রিকায় ভেড। দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম ভেড। আচ্ছা দক্ষিণ আমেরিকায়, দক্ষিণ আমেরিকার পম্পাস আন্দিজ পার্বত্য অঞ্চল আছে, পম্পাস। আচ্ছা অস্ট্রেলিয়ার না জানি কতটা ইম্পর্টেন্ট, অস্ট্রেলিয়ার কি ডাউনস। আচ্ছা ওয়ার্ল্ড ম্যাপেতে অস্ট্রেলিয়ার সবচেয়ে কোথায় থাকে? নিচের দিকে থাকে, মানে নিচে মানে কি ডাউন। তাহলে অস্ট্রেলিয়ার কোন রয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমি? ডাউনস। আর হচ্ছে পেইডি কোথায়? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে, যেখানে কি হয় চিনুক নামক একটা উষ্ণ বায়ু প্রবাহিত হয়, দিয়ে রকি পার্বত্য অঞ্চলে যে বরফগুলো সে বরফগুলোকে গলি দেয়। এজন্য চিনুককে বলা হয় তুষার খাদক বা তুষার ভক্ষক, মানে তুষার বা বরফটাকে খেয়ে নেয়। এটা প্রিভিয়াস ইয়ারতে এসেছে যে তুষার খাদক বা তুষার ভক্ষক কোন স্থানীয় বায়ুকে বলা হয়ে থাকে, তখন আনসার হয়ে যাবে কি চিনুক। হলো তাহলে পেইডি কোথায় রয়েছে? উত্তর আমেরিকাতে রয়েছে, তাহলে আনসার কি হয়ে যাবে? উত্তর আমেরিকা। তাহলে পুরো বলেছি দেখ পেইডি তৃণভূমির অবস্থান কোথায়? উত্তর আমেরিকা, ঠিক আছে। আচ্ছা এরপরে প্রশ্ন যে নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীতে অবস্থিত? নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীতে অবস্থিত? অপশন বলছে কৃষ্ণা, অপশন বি বলছে কাবেরী, অপশন সি গোদাবরী, অপশন ডি রামগঙ্গা। আচ্ছা আনসার বল জানিস কি? কৃষ্ণা। এটা প্রচুরবার আমাদের আলোচনা হয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ যে বিভিন্ন যে মানে মাল্টিপারপাস যে প্রজেক্ট রয়েছে বা বহুমুখী পরিকল্পনা, তার থেকে একটা প্রশ্নটা রাখা হয়েছে। হ্যাঁ তো নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীতে আছে? কৃষ্ণা নদীতে। আচ্ছা কৃষ্ণা নদীর এই যে পরিকল্পনা কোন স্টেটে রয়েছে কেউ কি জানিস? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তীরে রয়েছে নাগার্জুন সাগর পরিকল্পনা। আচ্ছা এই নাগার্জুন সাগর যে পরিকল্পনা রয়েছে ওখানেই রয়েছে শ্রীশৈলম নাগার্জুন শ্রীশৈলম ব্যাঘ্র প্রকল্প, যেটা ভারতের সবচেয়ে বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প। হলো তাহলে এই যে নাগার্জুন সাগর পরিকল্পনা ওই কৃষ্ণা নদীর তীরে দিয়ে কি রয়েছে? নাগার্জুন শ্রীশৈলম বা শ্রীশৈলম নাগার্জুন, এরকম একটা কিছু টার্ম আছে, আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে পড়ছে না। শ্রীশৈলম নাগার্জুন বা নাগার্জুন শ্রীশৈলম, ওখানেই রয়েছে কি ব্যাঘ্র প্রকল্প, যেটা ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প। আচ্ছা কাবেরী নদীর উপর একটি প্রজেক্ট রয়েছে, তার নাম কি জানিস? মেত্তুর। আবার কাল্লানুর না ইদাকুনার একটা আছে, ইদাকুনার এটা সব হ্যাঁ কাল্লানার এটা সবচেয়ে কিন্তু প্রাচীনতম, ভারতের সবচেয়ে প্রাচীনতম বলে কিন্তু ঠিক কাল্লানাই সম্ভবত, আমার এই এক্সাক্ট এই মুহূর্তে প্রোনাউন্সিয়েশনটা আসছে না মাথায়, কি কাল্লানার এরকম মনে হচ্ছে। সেটা হচ্ছে ওই কাবেরী নদীর তীরে কিন্তু অবস্থিত, এবং কোথায় তো কাবেরী তামিলনাড়ুতে কিন্তু রয়েছে। তামিলনাড়ুতে কাবেরী নদীতে রয়েছে মেত্তুর প্রজেক্ট। আচ্ছা আচ্ছা গোদাবরী নদীর ওপর রয়েছে শ্রীরাম সাগর। গোদাবরী নদীর তীরে রয়েছে শ্রীরাম সাগর, সেটা কোথায় রয়েছে?
তেলেঙ্গানাতে রয়েছে। বা দক্ষিণ ভারতের বৃহত্তম, হ্যাঁ, দক্ষিণ ভারতের সবচেয়ে বৃহত্তম নয়, দীর্ঘতম। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে কি? গোদাবরী। গোদাবরী। সম্ভবত লেন্থটা 1465 মনে হয়, 1465 সম্ভবত, 1465। হ্যাঁ, 1465 কিমি সম্ভবত গোদাবরী লেন্থ। আচ্ছা, আর রামগঙ্গা, আর রামগঙ্গা কোন স্টেটে রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। আচ্ছা, আমরা আগের ক্লাসে যখন আলোচনা করেছিলাম যে ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক বা বৃহত্তম, ভুল বললাম, বৃহত্তম বললে কিন্তু হেমিস ন্যাশনাল পার্ক হয়ে যাবে, যেটা লাদাখে রয়েছে। কিন্তু যদি প্রাচীনতম বলা হয় তাহলে ওই হেইলি ন্যাশনাল পার্ক আগের নাম ছিল, পরবর্তীকালে হয়ে গেছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এই জিম কর্বেট ন্যাশনাল পার্কটা কিন্তু এই রামগঙ্গা নদীর তীরে অবস্থিত। কতবার প্রশ্ন এসেছে যে উত্তরাখণ্ডের যে জিম কর্বেট ন্যাশনাল পার্কটা রয়েছে সেটা কোন নদীর তীরে আছে? রামগঙ্গা নদীর তীরে আছে। তাহলে নাগার্জুন সাগর পরিকল্পনা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তীরে কিন্তু আছে। হলো? আচ্ছা, যদি আমাদের এই গ্রুপ ডিসকাশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো, যাতে আরো বেশি আমরা কিন্তু মোটিভেট হতে পারি। আচ্ছা, তারপর প্রশ্ন বলছি, জিএসটি সর্বপ্রথম কোন দেশে চালু হয়? আগে জিএসটির ফুল ফর্ম কি? গুড প্রোডাক্ট, গুড নয়, গুডস। গুড মানে ভালো। ইংলিশ যখন হবে বুঝতে পারবি, কোনো একটা শেষে যখন আমরা এস বা ইএস আচমকা লাগিয়ে দিই, কিন্তু যখনই এস বা ইএস লাগিয়ে দিই তখন কিন্তু তার পুরো মিনিং চেঞ্জ হয়ে যায়। গুড মানে ভালো, গুডস মানে মালপত্র, ঠিক আছে? তাহলে গুডস সার্ভিস ট্যাক্স হলো। মানে কি? গুডস মানে পণ্য, সার্ভিস মানে কি? পরিষেবা, ট্যাক্স মানে হচ্ছে কর। জিএসটির ফুল ফর্ম কি? গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। হলো। এটা সর্বপ্রথম কোন দেশে চালু হয়? কোন দেশ সর্বপ্রথম কোন দেশে চালু হয়েছিল? ফ্রান্সে সর্বপ্রথম জিএসটি চালু হয়েছিল। আচ্ছা, ভারতে কবে চালু হলো? 2017 পয়লা জুলাই 2017 সালে জিএসটি ভারতে লাগু হয়। সর্বপ্রথম কিন্তু জিএসটিটা হয়েছিল ফ্রান্সে। আর আমাদের যে ভারতে যে জিএসটি স্টাইলটা রয়েছে, ওই স্টাইলটা কিন্তু ফ্রান্স থেকে অ্যাডপ্ট করা হয়নি, নেওয়া হয়েছে কানাডার জিএসটি স্টাইল আমাদের ভারতে ইমপ্লিমেন্ট করা হয়েছে, কিন্তু সর্বপ্রথম জিএসটিটা হয়েছিল কিন্তু ফ্রান্সে। আচ্ছা, জিএসটি বিষয়টা হচ্ছে না একটি দ্রব্যের ওপর একটি কর, এটা বোঝানোর জন্য, বিষয়টা বোঝানোর জন্য। ধর আমি একটা জিনিস কিনলাম রামের দোকান থেকে, রামের দোকান থেকে শ্যাম একটা জিনিস কিনলো, ও একটা ট্যাক্স নিয়ে নিল। শ্যামের দোকান থেকে যদু একটা ওই জিনিসটা কিনলো, যদু আবার শ্যামের কাছ থেকে আবার একটা ট্যাক্স দিয়ে কিনলো। এভাবে যখন কিনতে হচ্ছে, তাহলে বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণগুলো বিভিন্ন হয়ে যাচ্ছে। ভারত সরকারের জন্য কি করলো? একটি দ্রব্যের ওপর একটি ট্যাক্স চাপানো হবে, ঠিক আছে? এটাই হচ্ছে জিএসটি। আচ্ছা, এবার করগুলো সম্পর্কে দু ধরনের হয়, একটা প্রত্যক্ষ কর, একটা হচ্ছে পরোক্ষ কর। আচ্ছা, জিএসটি কিন্তু কি? পরোক্ষ কর। পরোক্ষ মানে আমরা ডিরেক্টলি সরকারকে কিন্তু টাকাটা দিই না। আমরা ধর একটা মেডিসিন কিনলাম, মেডিসিনের থ্রুতে সরকার ট্যাক্সটা পাচ্ছে, তাই এটা কি? পরোক্ষ কর। অ্যাকচুয়ালি আমরা ট্যাক্স নিচ্ছে সরকার, আমরা কিন্তু ডিরেক্ট সরকারকে ট্যাক্সটা দিচ্ছি না। আমরা ওষুধটা কিনলাম, ওষুধটার মাধ্যমে কোম্পানির ঘর থেকে সে কিন্তু ট্যাক্সটা পাচ্ছে, পরোক্ষ। কিন্তু তাহলে পরোক্ষ করের যদি বলা হয় তাহলে জিএসটি একটা পরোক্ষ কর। আর ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটাও কিন্তু পরোক্ষ কর। আর প্রত্যক্ষ কর কি? ইনকাম ট্যাক্স। আমি যদি 20 লাখ টাকার বেশি আমি ইনকাম করি, বা ব্যাংকে যদি আমি এত টাকার বেশি রাখি, ডিরেক্ট সরকারকে ট্যাক্স দাও সরাসরি। তাহলে আয়করটা বা ইনকাম ট্যাক্সটা কোন ধরনের কর? সরাসরি বা প্রত্যক্ষ। কিন্তু জিএসটিটা কি? পরোক্ষ। এটাই সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে জিএসটিটা কোন প্রকারের কর, প্রত্যক্ষ নাকি পরোক্ষ? বা দিতে পারে যে একটি প্রত্যক্ষ করের উদাহরণ, ঠিক আছে? 4টে অপশন দিয়ে দিল প্রত্যক্ষ কর, তার মধ্যে শুধু জিএসটি, ভ্যাট, হ্যান দিল, মাঝখান থেকে ধর একটা দিয়ে দিল আয়কর ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স বা সার্ভিস ট্যাক্স, এগুলো দিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলি তো? এবার প্রশ্নটা এক লাইন বলে দিচ্ছি, দেখ। জিএসটি সর্বপ্রথম কোন দেশে চালু হয়? তাহলে আনসার হয়ে যাবে ফ্রান্স। তারপর একটা ইকোনমিক্স থেকে প্রশ্ন রাখা হয়েছে, বলছে মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি লাভবান কে হয়? আচ্ছা, মুদ্রাস্ফীতি জিনিসটা কেউ কি জানিস? কি জিনিস? দেশের একটু না, আমি বলছি
আজকে আচ্ছা ভাব, আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মার কাছে কি 1 টাকা করে নিতাম, তখন 1 টাকা মানে বিরাট ব্যাপার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখ 1 টাকার কোনো গুরুত্ব আছে? গুরুত্ব নেই। এখন আমরা চায়ের দোকান গেলে 10 টাকা খরচ হয়ে যাচ্ছে। তুই একটা জিনিস ভাব, 10টা বছর পর আর 10 টাকার কোনো দাম থাকবে? আমাদের যখন নেক্সট জেনারেশন আসবে তখন 100 টাকা। তার মানে কি আস্তে আস্তে টাকার মানটা রয়ে গেছে একই, বা টাকার সংখ্যাটা রয়ে গেছে একই, কিন্তু টাকার মানটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মূল্যটা কমে যাচ্ছে। টাকার মূল্যটা কমে যাচ্ছে। এটা কি বলা হয়? মুদ্রাস্ফীতি। বলো তাহলে মুদ্রাস্ফীতি কি? মানে টাকাটা থাকছে একই কিন্তু টাকার মানটা কমে যাচ্ছে, এটা মুদ্রাস্ফীতি। তাহলে বলছে মুদ্রাস্ফীতি যদি হয় তাহলে সবচেয়ে বেশি কে লাভবান হবে? অপশন বলছে পাওনাদার, নাকি বলছে ব্যাংক কর্তৃপক্ষ, নাকি ঋণ গ্রহীতা, নাকি ব্যবসায়িক শ্রেণী। আচ্ছা এক্ষেত্রে সবচেয়ে কি হবে তোরাই দেখ বলবি। আমি ধর তোর কাছ থেকে 100 টাকা নিলাম, আজকে 100 না আজকে তোর কাছে আমি 10 টাকা নিলাম, তাহলে তুই ঋণ দাতা, আমি ঋণ গ্রহীতা। 10 টাকা নিলাম, তোকে যখন 10 বছর পর মানে আজকাল এখনকার দিনে 10 টাকা কিন্তু বিরাট বড় একটা টাকা, কিন্তু 10 বছর পর যখন তোকে আমি 10 টাকাটা ফেরত দেবো তখন 10 টাকাটা তোর কোনো আর কাজে লাগবে না। ঋণ গ্রহীতা। ঠিক না ভুল? তার মানে কি মুদ্রাস্ফীতি হলে যে ঋণটা নেয় তার সবচেয়ে লাভ হয়, কারণ আমি 10 টাকাটা এখন নিচ্ছি বা 100 টাকা তোমার কাছ থেকে ধার করলুম, 100 টাকা বিরাট ডিমান্ড, আমি তোমাকে ফেরত দিচ্ছি 10 বছর পর টাকাটা 100 টাকা ফেরত দিচ্ছি, তখন কিন্তু যে ব্যক্তিটা 100 টাকা ফেরত দিয়েছিল সেই ব্যক্তিটা আর 100 টাকা কোনো কাজে লাগছে না। বুঝতে পারলি? তাহলে কে মাঝখান থেকে প্রফিট পেয়ে গেল? ঋণ গ্রহীতা। ঋণ যে নিচ্ছে। এটা থেকে WBCS মেন 2021 সালে প্রশ্ন এসেছিল। WBCS মেন 2021 সালে প্রশ্নটা দিয়েছিল, এখানে বলেছে যে লাভবান হয়, প্রশ্নটা দিয়েছিল যে মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়। তাহলে ক্ষতিগ্রস্ত কে হবে? যে টাকাটা ধার দিচ্ছে, পাওনাদার। অপশন ছিল পাওনাদার, কিন্তু ওখানেও আনসার এক্সাক্ট নিয়েছে পাওনাদার। কেসটা বুঝতে পারলি? মুদ্রাস্ফীতি হলে সবচেয়ে লাভ কে পাবে? যে টাকা নিচ্ছে, ধার নিচ্ছে। হ্যাঁ, তাই মনে হয় তোরা লোকের কাছে ধার নিয়ে নিয়ে চালাস, পরবর্তীকালে যখন তার ভ্যালুটা কমে যাবে তখন তাকে শোধ দিস। আচ্ছা এখানে শোনাতে আমি এন্টারটেইনমেন্টের জন্য বললাম, কেউ কিছু মনে করো না। আচ্ছা তারপর পরের প্রশ্ন বলছে যে ফিউজ তার কোন কোন ধাতুর সংকর ধাতু? আচ্ছা ফিউজ তারটা এমন একটা ধাতু মানে সংকর ধাতু যেখানে দুটি ধাতুকে কিন্তু যুক্ত করে তৈরি করা হয়েছে। ফিউজ তার হতে গেলে দুটো বৈশিষ্ট্য কিন্তু মাথায় রাখতে হবে। কি? গলনাঙ্কটা কিন্তু খুব কম হতে হবে, খুব গলনাঙ্ক কম হতে হবে। গলনাঙ্ক মানে কি? গলে যাওয়া। যদি আচ্ছা ফিউজের কাজ কি? এই একটা পয়েন্টকে একটা সূক্ষ্ম তার দ্বারা সেটাকে কানেক্ট করে রাখে। ইন কেস যদি কোনো প্রকারে তড়িৎ প্রবাহ বেশি হয়ে যায় তখন কি ওই সূক্ষ্ম তারটা কি গলে যায়, তাই তো? তাহলে কি হয় না দুটো পয়েন্টের মধ্যে যে কানেকশনটা রয়েছে সেই কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যায়, দিয়ে গোটা বাড়িতে কি হয়ে যায় না বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে কি বাড়িতে যে সমস্ত দামি দামি যে মোটরগুলো রয়েছে বা ফ্রিজ এসি সেগুলো কি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। এবার ধর যদি এটা মোটা সরু তার না দিয়ে যদি মোটা তার দিত কি হতো? বা গলনাঙ্ক কম না দিয়ে যদি গলনাঙ্ক বেশি দিয়ে দিতাম তখন কি হতো না তখন হচ্ছে এটা গলে যেত না। ফলে তড়িৎ প্রবাহ বেশি হলেও কি পুরো ঘরেতে কারেন্ট সাপ্লাই হতো এবং মোটর গুলো বা এসি ফ্রিজ গুলো কিন্তু পাখা সমস্ত কিছু পুড়ে যেত। তাহলে ফিউজ তারের কাজ কি না বড় সড়ো যে পুড়ে যাওয়া বা কোনো কিছু ক্ষয়ক্ষতির হাত থেকে কিন্তু ফিউজ তার কিন্তু আমাদের বাঁচিয়ে দেয়। এবার প্রশ্ন, ফিউজ তারটার কি বৈশিষ্ট্য থাকতে হবে? প্রথম বললাম গলনাঙ্ক কম, মানে একটু বেশি তড়িৎ প্রবাহ হলে যাতে গলে যায়, এটা রাখতে হবে। এই গলে যাওয়ার জন্য দুটো ধাতুকে কম্বাইন করে এই ধাতুটা তৈরি করা হয়েছে, যেটা কি না সেটা হচ্ছে টিন আর সীসা। তাহলে ফিউজ তার কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত? টিন এবং সীসা। আচ্ছা ফিউজ তারের কি বৈশিষ্ট্য থাকতে হবে? গলনাঙ্ক কি হতে হবে? কম, আর রোধ বা রেজিস্ট্যান্সটাও বেশি হতে হবে। আচ্ছা যখন আমরা ইলেকট্রিক কারেন্ট পড়ব তখন দেখবো যে দুই ধরনের থাকে রোধগুলো, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়। এই ফিউজ তারের ক্ষেত্রে শ্রেণী সমবায় বিষয়টা কি? এটা একটা রোধ, আবার একটা রোধ মানে লাইন দিয়ে আছে যখন রোধটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় কি? একটা তার মাঝে এভাবে একটা যুক্ত হয়েছে, এভাবে একটা এভাবে যুক্ত হয়েছে, বুঝাচ্ছি? হ্যাঁ ওইটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে কি না এটা কিন্তু লাইভ তারের সাথে ফিউজ তারটা কেমন শ্রেণী সমবায় যুক্ত থাকবে। হলো, তাহলে এবার প্রশ্ন বলছে ফিউজ তার কোন কোন ধাতুর সংকর ধাতু? অপশন বলছে টিন ও সীসা, নাকি লোহা ও ম্যাঙ্গানিজ, নাকি তামা ও টিন, নাকি টিন ও ক্রোমিয়াম। তাহলে আনসার কি যাবে? টিন আর সীসা। তাহলে ফিউজ সংক্রান্ত বিষয়গুলো যতটা ক্লিয়ার করা দরকার করে দিলাম।
আচ্ছা, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। আকরিক কি না, যাকে ধাতু নিষ্কাশন পদ্ধতির মধ্য দিয়ে ধাতুতে কনভার্ট করা হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় আকরিক। মনে থাকবে, আকরিক কি, ধাতু তৈরিতে যাকে ভিত্তি করে ধাতুটা তৈরি হচ্ছে সেটাই হলো আকরিক। আচ্ছা, বিভিন্ন ধাতু রয়েছে, তাদের আকরিকের নাম রয়েছে, এখানে রেখেছি। যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? অপশন দিচ্ছে জিঙ্কাইট, বক্সাইট, ডলোমাইট নাকি সিনেবার। আচ্ছা, জিঙ্কাইটের মধ্যেই কি জিঙ্ক লুকিয়ে আছে, তাই তো? জিঙ্ক, ক্যালামাইন, জিঙ্কাইট, এগুলো সব কি জিঙ্ক বা দস্তার আকরিক, মানে এই আকরিক গুলো থেকে জিঙ্ককে পাওয়া যায়। আচ্ছা, বক্সাইট। বক্সাইট অ্যালুমিনিয়ামের, আগের ক্লাসে বলেছিলাম অ্যালুমিনিয়ামের চারটে রয়েছে, অ্যালুমিনিয়ামের চারটা আকরিক রয়েছে, কি কি একটু বলতে পারবি? বক্সাইট, হাইলাইট আর হচ্ছে কোরান্ডাম। তাহলে অ্যালুমিনিয়ামের চারটে আকরিক কি কি না, প্রথম হচ্ছে বক্সাইট, তারপরে গিপসাইট, তারপর ক্রায়োলাইট। কার্নালাইট নয় কিন্তু, কার্নালাইট হয়ে গেলে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ক্রায়োলাইট আর একটা কি কোরান্ডাম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আকরিক। তাহলে এখানে চারটের মধ্যে বক্সাইট আমি পেয়ে গেছি, তাহলে এখানে বক্সাইট आंसर হবে। আচ্ছা, ডলোমাইট কার? ম্যাগনেসিয়াম। ডলোমাইট কার? ম্যাগনেসিয়াম। আর সিনেবার কার? পারদ। তাই তো, ঠিক আছে। তারপর এটা ওয়ান লাইন করে বলেছি, দেখ, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হলো তাহলে কি? বক্সাইট। আচ্ছা, ইলিসা টেস্ট কোন রোগ নির্ণয়ে ব্যবহার হয়? ইলিসা টেস্ট কোন রোগ নির্ণয়ে ব্যবহার হয়? বলছে ক্যান্সার নাকি যক্ষা নাকি এইডস নাকি পোলিও। কি आंसर হবে? এইডস। এটা সকলে জানি এইডস। এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়ার্ড ইমিউনো, প্রনাউন্সিয়েশন ঠিক করে বল। অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম ফুল ফর্মটা পড়ে হলো। আচ্ছা, এই এইডস রোগের জন্য যে ভাইরাসটা, তার ভাইরাসটার নাম কি? এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই ভুল বললাম, হিউম্যান ইমিউনো ভাইরাস হলো। আচ্ছা, যক্ষার জন্য একটা টিকা দেওয়া হয়, টিকাটার নাম বিসিজি। বিসিজি টিকা দেওয়া হয় যক্ষার জন্য। আচ্ছা, পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? জোনাস সক। জোনাস সক হচ্ছে লুই পাস, জোনাস সক হচ্ছে পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন। আচ্ছা, তাহলে এলিসা টেস্ট কোন রোগ নির্ণয়ে ব্যবহার হয়? এইডস রোগ নির্ণয়ে ব্যবহার হয়। আচ্ছা, 14 প্রশ্ন বলছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরির পূর্ব নাম কি ছিল? কলকাতায় যে ন্যাশনাল লাইব্রেরিটা রয়েছে তার আগের নাম কি ছিল? অপশন বলছে ইম্পেরিয়াল লাইব্রেরি নাকি রয়্যাল লাইব্রেরি নাকি ব্রিটিশ লাইব্রেরি নাকি অ্যালবার্ট লাইব্রেরি। বল। ইম্পেরিয়াল লাইব্রেরি। আচ্ছা, ডব্লিউপি পিবিএসসিআর এর কোশ্চেন ছিল যে স্টেট ব্যাংকের পূর্ব নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে স্টেট ব্যাংকেরও আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, আর কলকাতা ন্যাশনাল লাইব্রেরির আগের নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। ইম্পেরিয়াল লাইব্রেরি। আচ্ছা, লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের, যে উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য হলো। লোকনৃত্য হলো উত্তরপ্রদেশের, বলছে অপশন তামাশা নাকি গরবা নাকি ভাংরা নাকি নৌটঙ্কি। নৌটঙ্কি। আচ্ছা, তামাশা কোথাকার? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। আর কি লোকনৃত্যের নাম বলতে পারবি? তামাশা, মৌনি, দশাবতার, পাবরি নাচ, তাই তো, এগুলো। আচ্ছা, ডান্ডিয়াও কিন্তু দেখা যায় এর মধ্যে। ডান্ডিয়া গুজরাটও দেখা যায়। গুজরাট মহারাষ্ট্র তো সিমিলার। আগে তো বোম্বাই ছিল, বোম্বাইটা থেকে দুভাগ হয়েছে, একটা তোর মহারাষ্ট্র আর একটা গুজরাট। তার মানে কি ডান্ডিয়াও কিন্তু কিছু কিছু অংশ দেখা যায়, কিন্তু মেইনলি বলতে গেলে গুজরাটে দেখা যায়। তাহলে মহারাষ্ট্রে কি কি লোকনৃত্য জানলাম না? পাবরি নাচ, তামাশা, হ্যাঁ, পাবরি নাচ, মৌনি, দশাবতার, এই সমস্ত। গরবা কোথায় দেখা যায়? গুজরাট। গুজরাটে কি কি লোকনৃত্য রয়েছে একটু পারফিকা বলতে? গরবা, ডান্ডিয়া, রাস, টিপ্পনি, হ্যাঁ, এগুলো কিন্তু গুজরাটের লোকনৃত্য বা ফোক ড্যান্স। আচ্ছা, ভাংড়া। ভাংড়া পাঞ্জাব। আচ্ছা, প্রশ্ন, ভাংড়াটা কারা নৃত্যটা করে, ছেলেরা না মেয়েরা? ভাংড়ারা ছেলেরা নাচে আর গিদ্ধা মেয়েরা নাচে। তাহলে এরকম প্রশ্ন দিতে পারে যে পাঞ্জাবে ছেলেরা যে নৃত্যটা পরিবেশন করে তার অপশন দিয়ে দিল চারটে, ভাংড়াও থাকলো গিদ্ধাও থাকলো। তাহলে ছেলেরা মানে কি?
ভাংড়া, ছেলেরা ভাং খেয়ে নাচবে, ছেলেদের ভাং, ঠিক আছে, ভাংড়া তাদের কাদের, ছেলেদের। কোথায় দেখা যায়, পাঞ্জাবে। আচ্ছা, উত্তরপ্রদেশে কি, নটঙ্কি। তাহলে এখানে যদি এরকম থাকতো যে উত্তরপ্রদেশে একটি লোকনৃত্য হলো, নটঙ্কিও থাকলো, আর তো ধর না আচ্ছা কাজরি কোথাকার, উত্তরপ্রদেশের কাচরি, কাচরিও কিন্তু হবে, হ্যাঁ। নটঙ্কি, আবার ধর কত্থক কি থাকে, কত্থক ইউপি, উত্তরপ্রদেশ। তাহলে কত্থক ধর এরকম দিল, উত্তরপ্রদেশের লোকনৃত্য হলো, হ্যাঁ, নটঙ্কি দিল, আর এখানে তো দুটো দিল, আর কত্থক দিল, কারণ কোনটি आंसर হবে উত্তরপ্রদেশে, হ্যাঁ কত্থক। লোকনৃত্য তো লোকনৃত্য বলে নটঙ্কি, লোকনৃত্য একটা ফোক ড্যান্স আর একটা ক্লাসিক্যাল ড্যান্স মধ্যে পার্থক্য রয়েছে। ক্লাসিক্যাল ড্যান্সটা কি, যারা পেশাদারের জন্য শিখেছে এবং তারা দেশ ও বিদেশে কিন্তু সেটা পারফর্ম করে একটা সম্মানজনক পদ অর্জন করেছে, সেটা বলে ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে। আর লোকনৃত্যটা কি বা ফোক ড্যান্স কি না, আমাদের এমনি এমনি যেগুলো আমরা নাচানাচি করে, ঠিক আছে, এমনি কোনো এর জন্য বলা হয় দেখবি লোকনৃত্যে কখনো এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পাবি না, ঠিক আছে। যেমন হচ্ছে কর্ণাটকের যক্ষগণ, যক্ষগণটা কি লোকনৃত্য, তাই তো, যক্ষগণটা লোকনৃত্য। তাহলে লোকনৃত্যটা কি না, মনের ভাবকে প্রকাশ করার জন্য যখন আমি কোনো গান গাইবো সেটা হয়ে যাবে কি ফোক সং বা লোকগীতি, লোকগান। আর যখন আমি সেটা স্টেজে উঠে বা বিদেশে গিয়ে পারফর্ম করতে যাব, অনেকদিন ধরে শিখেছি, সেটা ক্লাসিক্যাল, বুঝেছো, ক্লাসিক্যাল। আর যদি বলা হয় ফোকের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আচ্ছা, ক্লাসিক্যাল এরকম ড্যান্স কটা রয়েছে, 8টা, তাই তো। সাহিত্য সঙ্গীত নাটক একাডেমি বলছে 8টা, আর মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স বলছে 9টা, ছৌকে অ্যাড করেছিল। কিন্তু লোকনৃত্য যদি বলে, লোকনৃত্য গাদা আছে, বিভিন্ন সম্প্রদায়ের এক একটা বিভিন্ন রকমের ধর লোকনৃত্য আছে, ঠিক আছে। আচ্ছা, আজকের এখানেই শেষ করছি। আচ্ছা, প্রথম থেকে একবারে 15টা প্রশ্নকে একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। ভারতের কোন সঙ্গীত শিল্পীকে গজল কিং বলা হয়ে থাকে, আনসার হয়ে যাবে জগৎ সিং। 2, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড রদ করতে পারেন, 72 নম্বর ধারায়। 3 প্রশ্ন, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়, আনসার হয়ে যাবে কলকাতা। 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোন পুরস্কারটি ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতি উদ্দেশ্যে দেওয়া হয়, আনসার হবে রামন ম্যাগসেসাই। 5 প্রশ্ন, ড্রিমস ফ্রম মাই ফাদার এই আত্মজীবনীমূলক বইটির রচয়িতাকে, আনসার হবে বারাক ওবামা। 6 প্রশ্ন, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন, আনসার হবে মহাত্মা গান্ধী। 7 প্রশ্ন, প্রেইরি তৃণভূমির অবস্থান কোথায়, আনসার হয়ে যাবে উত্তর আমেরিকা। 8 প্রশ্ন, নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীতে অবস্থিত, আনসার হয়ে যাবে কৃষ্ণা। 9 প্রশ্ন, জিএসটি সর্বপ্রথম কোন দেশে চালু হয়ে যায়, আনসার হয়ে যাবে ফ্রান্স। 10 প্রশ্ন, মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি লাভবান কে হবেন, আনসার হয়ে যাচ্ছে ঋণ গ্রহীতা। 11 প্রশ্ন, ফিউজ তার কোন কোন ধাতুর সংকর ধাতু, আনসার হয়ে যাবে টিন ও সীসা। 12 প্রশ্ন, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হলো একটি বক্সাইট। আচ্ছা, 13 প্রশ্ন, ইলিসা টেস্ট কোন রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়, আনসার হয়ে যাবে এইডস। 14 প্রশ্ন, কলকাতার ন্যাশনাল লাইব্রেরির পূর্ব নাম কি ছিল, আনসার হয়ে যাবে ইম্পেরিয়াল লাইব্রেরি। 15 প্রশ্ন, উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য হলো নটঙ্কি। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।